সম্ভাবনা বা সম্ভাব্যতার লেকচার থেকে স্বাগতম। আজকে আমরা মূলত ছক্কা নিক্ষেপণ সংক্রান্ত এবং সংখ্যা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এক্ষেত্রে সংখ্যা রিলেটেড যে অঙ্কগুলো করবো এগুলো মূলত বেশি ইম্পর্টেন্ট, তবে এমসিকিউতে ছক্কা নিক্ষেপণ সংক্রান্ত অঙ্ক আসে পরীক্ষায়, এই জন্য আমি প্রথমে এটা নিয়ে একটু আলোচনা করি। একটি ছক্কার গুটিকে যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে আমাদের টোটাল এই 6 ধরনের ঘটনা ঘটা সম্ভব। হয় আমাদের 6 আসবে, না হলে 5, না হলে 4, এভাবে এই 6টা ঘটনা হওয়া সম্ভব। আর যদি আমরা একটা ছক্কার গুটিকে দুইবার নিক্ষেপ করি তাহলে টোটাল এই 36টা ঘটনা ঘটা সম্ভব। প্রথম ছক্কায় 6, দ্বিতীয়টাতেও 6, প্রথমটাতে 6, দ্বিতীয়টাতে 5, প্রথমটাতে 6, দ্বিতীয়টাতে 4, এভাবে যাইতে পারে। অথবা প্রথমটা 5, দ্বিতীয়টা 6, প্রথমটা 5, দ্বিতীয়টা 5, এভাবে হইতে পারে। তাহলে টোটাল আমরা এই 36 ধরনের ঘটনা পাবো। দ্যাট মিন্স একবার নিক্ষেপ করলে 6টা নমুনা বিন্দু পাচ্ছি, আর যদি আমরা দুইবার নিক্ষেপ করি 36টা নমুনা পাচ্ছি। তার মানে ছক্কা নিক্ষেপণের আমরা নমুনা বিন্দু বলতে পারি 6 টু দি পাওয়ার n। এখানে n এর পরিচয় হলো নিক্ষেপণ সংখ্যা ইনটু ছক্কার সংখ্যা, যেটা আমরা মুদ্রায় শিখেছিলাম। মুদ্রার ক্ষেত্রে একবার নিক্ষেপ করলে দুইটা ঘটনা ঘটতো, ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n। আর ছক্কার ক্ষেত্রে 6টা ঘটনা ঘটে একবারে, তাহলে 6 টু দি পাওয়ার n। এখানে দুইবার নিক্ষেপ করছি, n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে টোটাল 36টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? বলা হইতে পারে একটা ছক্কাকে একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে একটা ছক্কাকে একবার নিক্ষেপ করলে আমরা এই ঘটনাগুলো পাচ্ছি, টোটাল 6টা নমুনা। প্রশ্নে বলা হচ্ছে জোড় বা বিজোড়। তাহলে জোড় হইলে অসুবিধা নাই, বিজোড় হইলে অসুবিধা নাই। আমরা জোড় অথবা বিজোড় দুটি ঘটনা থেকে একটি চাচ্ছি। তাহলে এক্ষেত্রে জোড় সংখ্যা আছে 3টা, জোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/6, বা বিজোড় হওয়ার সম্ভাবনা, তাহলে বিজোড় আছে 3টা, বিজোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/6 ইকুয়াল 1। আসলে 1 হবে, কারণ সংখ্যাটা হয় জোড় হবে, না হলে বিজোড় হবে। তাহলে জোড় বা বিজোড় হওয়ার সম্ভাবনা 100%, দ্যাট মিন্স 1। এরপর যদি প্রশ্নটা এরকম বলা হতো সংখ্যাটি জোড় বা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে ঘটনা কিন্তু জোড় হইলে অসুবিধা নাই, 3 এর গুণিতক হইলে অসুবিধা নাই। ঘটনা দুইটা, একটা জোড় আর একটা 3 এর গুণিতক। আমরা এই দুটা থেকে একটা চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আসো, সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা, জোড় আছে আমাদের এখানে 3টা, এই 3টা হচ্ছে জোড়। তাহলে সেক্ষেত্রে আমরা জোড় হওয়ার সম্ভাবনা বলবো 3/6 প্লাস বলছি 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতক আছে এই দুইটা, 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/6। এবার দেখতে হবে এর মধ্যে এমন সংখ্যা আছে কিনা যেটা জোড় ও 3 এর গুণিতক। তাহলে সেক্ষেত্রে 6 এটাকে জোড়ের মধ্যে আমরা রাখছি, আবার 3 এর গুণিতক ছিল। তাহলে এই 6টাকে মাইনাস করলে লিখতে পারি 1/6। এর আগের অঙ্কটাতে আমরা মাইনাস করি নাই, কারণ ওটাতে ছিল জোড় বা বিজোড়। যে সংখ্যা জোড় সেটা বিজোড় হইতে পারে না, যেটা বিজোড় সেটা জোড় হইতে পারে না। সুতরাং ওটা ছিল বর্ধনশীল ঘটনা, আর এটা হচ্ছে অবর্ধনশীল ঘটনা। আশা করি এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। আমরা এগুলা লেকচার 1 থেকে শুরু করে বিভিন্ন সময় আলোচনা করেছি। এবার আসো, একটি ছক্কাকে যদি আমরা দুইবার নিক্ষেপ করি, যে টোটাল 36টা নমুনা বিন্দু পাচ্ছি। এর মধ্যে একই ধরনের নমুনা হচ্ছে 6টা। কিরকম একই ধরনের নমুনা বিন্দুগুলো? 6, 6, 5, 5, 4, 4, এভাবে আমরা 6টা নমুনা বিন্দু পাচ্ছি। বাকিগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের নমুনা। তাহলে প্রশ্ন হইতে পারে এরকম, একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করলে একই ধরনের নমুনা বিন্দু আসার সম্ভাবনা কত? তাহলে অ্যান্সার হবে 6/36, তার মানে 1/6। বলা হইতে পারে ভিন্ন ভিন্ন নমুনা আসার সম্ভাবনা কত? তখন ভিন্ন ভিন্ন নমুনা আসার সম্ভাবনা বলতে হবে 330/36। তাহলে আশা করি এই ধরনের প্রশ্নগুলোর তোমরা অ্যান্সার করতে পারবা। আবার বিভিন্ন সময় প্রশ্ন আসে এরকম, দুটি ছক্কাকে একবার নিক্ষেপণে অথবা একটি ছক্কাকে দুইবার নিক্ষেপণে মুখের ফুটার যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত? এই যে মুখের ফুটা মানে কিরকম? ধরো প্রথম ছক্কাটাতে আমাদের এখানে আসলো 1 পড়লো, আর দ্বিতীয় ছক্কা এখানে আসলো 2। তাহলে এখানে মুখের ফুটা বলতে আমরা এইদিকে মনে করো 2 ছিল, এটাকে আমরা আর মুখের ফুটা বলবো না। এইদিকে কি আছে দেখারও দরকার নাই। এই যে মুখের মধ্যে 1 আছে, এখানে আছে 2, তাহলে এই দুইটা ফুটার যোগফল হবে 3। এভাবে প্রশ্নটা করা হচ্ছে, দুটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে মুখের ফুটার যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত? তাহলে 2 হওয়ার বলছে, তুমি লিখবা 2 থেকে 1 কম, অর্থাৎ 1/36। আসলে দেখো মুখের ফুটার যোগফল 2 হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র একটাতেই, তাহলে 1/36। যদি বলা হয় 3 হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা লিখবো 2/36। মিল দেখো, 2 হওয়ার বলছে আমরা 2 থেকে 1 কমিয়ে লিখছি 1/36, 3 হওয়ার বলছে
2/36, 4 হওয়ার সম্ভাবনা, তাহলে 4 থেকে 1 কমালে কত, 3/36, 5 পাওয়ার সম্ভাবনা 4/36। আসলে মুখের ফুটার যোগফল যদি 5 পাওয়ার সম্ভাবনা হইতে হয়, এখানে কোথাও যোগফল কিন্তু আমরা 5 পাচ্ছি না। এখানে 5 পাওয়ার একটা সম্ভাবনা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা, এই জন্য বলছি 4/36। সিমিলারলি 6 হওয়ার বললে আমরা 6 থেকে 1 কমিয়ে বলবো 5/36, 7 হওয়ার বললে 6/36। এখন এখানেই আমরা একটু চিন্তা করি, 7 হওয়ার সম্ভাবনা 6/36। আসলে দেখো এই দিক থেকে আমরা 7 গুলা পাচ্ছি, এরকম 7 হওয়ার আমরা সম্ভাবনা পাচ্ছি টোটাল 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি বলা হয় একটা অসম্ভাবনা, তাহলে এদিকে দেখো, এদিকে 7 হওয়ার সম্ভাবনা 6টা, 6 হওয়ার সম্ভাবনা পাচ্ছি 5টা, আর 5 হওয়ার সম্ভাবনা পাচ্ছি 4টা, সিমিলারলি 4 হওয়ার সম্ভাবনা পাবো 3টা। তাহলে এটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট, যেটা 7 হওয়ার সম্ভাবনা। আর 8 হওয়ার সম্ভাবনা কিন্তু এদিকে আসলে আমরা আবার পাচ্ছি 5টা। তার মানে এখানে খেয়াল রাখবা 7 হওয়ার সম্ভাবনা 6/36, 7 থেকে এদিকে যত কমবে 6 থেকে এক এক করে কমতে থাকবে, আবার 7 থেকে যত বাড়তে থাকবে এদিকেও আবার এক এক করে কমতে থাকবে। তাহলে 8 হওয়ার সম্ভাবনা 5/36, সিমিলারলি 9 হওয়ার সম্ভাবনা 4/36, 10 হওয়ার 3/36, এভাবে যাব। যদি বলা হয় 13 হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা বলবো 0, কারণ 13 হওয়ার কোনো সুযোগ নাই, এখানে হাইয়েস্ট নাম্বার হইতে পারে 12। আবার এসো সংখ্যা রিলেটেড অঙ্কগুলো করার জন্য আমাদের আসলে 1 থেকে 100 এর মধ্যে কয়টি করে টোটাল কয়টি মৌলিক সংখ্যা আছে, এবং 1 থেকে 10 কয়টা, 10 থেকে 20 কয়টা, এবং মৌলিক সংখ্যাগুলো গুনতে হবে। সুতরাং আমি এই মৌলিক সংখ্যাগুলো গণনা করার সুবিধার্থে এখানে একটা নাম্বার লিখলাম, এই নাম্বারটা একটা নাম দিয়ে দিলাম মৌলিক সংখ্যা 20 নাম্বার। এই নাম্বারটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। তাহলে মৌলিক সংখ্যা গণনার জন্য নাম্বারটা হলো 44, 22, 322, 321। 44 কে অর্ধেক করলে আমরা 22 পাচ্ছি, তাহলে 44, 22, 322, 321 একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। তাহলে খেয়াল রাখবে এখান থেকে 1 থেকে 10 মৌলিক সংখ্যা হলো 4টি, 11 থেকে 20 4টি, সিমিলারলি 21 থেকে 30 2টি, 31 থেকে 40 2টি, 41 থেকে 50 3টি, 51 থেকে 60 2টি, এভাবে মূলত হিসাবটা যাবে। তাহলে তোমরা এভাবে হিসাবটা মিলিয়ে নিবা আর নাম্বারটা একটু মুখস্থ রাখবা, তাহলে অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। এবার আসো প্রথম অঙ্কটা খেয়াল করো, বলা হচ্ছে 20 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈব চয়নে একটি বাছাই করলে সেটি মৌলিক বা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রথমেই 20 থেকে 70 এর মোট কয়টা সংখ্যা আছে গুনে নাও। 20 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো গণনার সিস্টেম হলো, বড় সংখ্যাটা থেকে আমরা ছোটটা মাইনাস করলাম, তাহলে আসলো 50। এখানে দেখো আমাদের 20 থেকে কাউন্ট করতে হবে, বাট আমরা মাইনাস করে দিয়েছি 20 কে, কিন্তু কাউন্টটা যেহেতু আমরা 20 থেকে করব, যেটাকে মাইনাস করছি এটা যোগ করে দিলে আমরা টোটাল পাচ্ছি 51। তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস করে 1 যোগ করে দিবা, অর্থাৎ এখানে টোটাল সংখ্যা আছে 51টি। এবার বলা হচ্ছে সেটি মৌলিক বা জোড়, ওই 51টা থেকে আমরা নিচ্ছি একটা, সেটা মৌলিক অথবা জোড় যে কোনো একটা হওয়ার। তাহলে যেহেতু মৌলিক বলছে, এবার আসো 20 থেকে 70 পর্যন্ত কয়টা মৌলিক আছে, তাহলে এটা আমরা কিভাবে কাউন্ট করব। প্রথমেই তোমরা মৌলিক সংখ্যার এই নাম্বারটা লিখে ফেলবা, যেহেতু আমাদের দরকার 20 থেকে 70, তাহলে আমরা প্রথমেই আমাদের ফার্স্ট ক্লাস হবে, আমরা নাম্বারটা ধারাবাহিকভাবে লিখবো। আমার 1 থেকে 10 দরকার নাই, 11 থেকে 20 ও দরকার নাই, আর 20 আমরা জানি যে যৌগিক, তাহলে হিসাব থেকে বাদ। 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। তাহলে 20 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আসলে 4, 4 3 7, 7 4 11। 20 থেকে 70 এর মৌলিক সংখ্যা আছে 11, তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 11/51 প্লাস বলা হচ্ছে জোড়। তাহলে জোড় সংখ্যা কেমনে গুনবো, দেখো এখানে 51টা সংখ্যা, আমরা যদি 20 কে বাদ দিয়ে চিন্তা করি তাহলে আর পাচ্ছি 50টা। 20 কে বাদ দিলে আর 50টা, 50টার মধ্যে 25টা জোড় আর 25টা হচ্ছে বিজোড়। তাহলে বাদ দিয়েছিলাম 20 কে, 20ও একটা জোড়, তাহলে 25টা আমরা 50 এর মধ্যে 25টা জোড় পেয়েছিলাম, 20ও জোড়, তার মানে জোড় সংখ্যা হচ্ছে 26টা, 26/51। এবার আমাদের দেখতে হবে এখানে মৌলিক ও জোড় এরকম কোন সংখ্যা আছে কিনা, দ্যাট মিন্স এরা কি বর্ধনশীল নাকি অবর্ধনশীল। তাহলে সেক্ষেত্রে দেখো 2 ছাড়া কোনো জোড় সংখ্যায় মৌলিক সংখ্যা নয়, তাহলে এখানে যে জোড় সংখ্যাগুলো লেখা হয়েছিল এগুলো কোনোটাই মৌলিক নয়, তার মানে এর মধ্যে কোনো কমন ঘটনা নাই, সুতরাং মাইনাস করার কোনো দরকার নেই। এরপর অঙ্কটা খেয়াল করো, বলা হচ্ছে যৌগিক বা বিজোড় হওয়ার সম্ভাবনা কত। তাহলে আবার আসো
আমরা যৌগিক সংখ্যা গণনার জন্য কোনো সিস্টেম শিখি নাই, বাট মৌলিক সংখ্যা গণনার একটা সিস্টেম শিখছি। তাহলে দেখো 20 থেকে 70 এখানে 51টা সংখ্যা, এর মধ্যে আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে 11টা। তাহলে 51 এর মধ্যে যদি 11টা মৌলিক হয় আর 40টা সংখ্যা হচ্ছে যৌগিক, তাহলে যৌগিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 40 ডিভাইডেড বাই 51 প্লাস বিজোড়, তাহলে বিজোড় হচ্ছে 25টা, 25 ডিভাইডেড বাই 51। এবার আমাদের চিন্তা করতে হবে এমন কোন সংখ্যা আছে কিনা যেটা যৌগিক এবং বিজোড়। অবশ্যই আমরা জানি বিজোড় সংখ্যা যৌগিক হতে পারে, যেমন 9 হইতে পারে, 21 হইতে পারে। তাহলে এটা কিভাবে কাউন্ট করব? আমরা জানি 11টা সংখ্যা মৌলিক, আর যে 11টা সংখ্যা মৌলিক সংখ্যা প্রতিটা সংখ্যায় বিজোড় সংখ্যা ছিল। তাহলে আমাদের টোটাল 25টা যে বিজোড় সংখ্যা আছে, এই 25টা বিজোড়ের মধ্যে 11টা মৌলিক, তাহলে বাকি 14টা বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক। তার মানে 14টা সংখ্যা এমন আছে যারা বিজোড়ও আবার যৌগিকও। এই জন্য আমাদের মাইনাস করতে হবে 14 ডিভাইডেড বাই 51। এরপর অঙ্কটা খেয়াল করো, বলা হচ্ছে 5 এর গুণিতক বা পূর্ণবর্গ। তাহলে 5 এর গুণিতক, আমরা 5 এর গুণিতক দেখো 51 এর মধ্যে কাছাকাছি 50, সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা 50 বানানোর জন্য 20 কে রেখে দিলাম। যদি আমরা 20 কে রেখে দিই আর আছে 50টা, তাহলে 50 কে 5 দিয়ে ভাগ করলে 10। তার মানে এখানে 10টা সংখ্যা আছে 5 দিয়ে বিভাজ্য। দ্যাট মিন্স 10টা সংখ্যা হচ্ছে 5 এর গুণিতক। আর যেটা রেখে দিয়েছিলাম আমরা 20 ও 5 এর গুণিতক। তাহলে টোটাল 5 এর গুণিতক পাচ্ছি আমরা 11টা। লিখতে পারি 11 ডিভাইডেড বাই 51 প্লাস পূর্ণবর্গ। আর এছাড়া তোমরা 5 এর গুণিতকটা আরেকবার হিসাব করতে পারো, যে 20, 25, 30 এভাবে তোমরা যদি গুণে নাও তাহলে 20 থেকে 70 পর্যন্ত 20, 25, 30, 35, 40 এভাবে গেলে আমরা ঠিকই 11টা সংখ্যায় পাবো। পূর্ণবর্গ কারা? তাহলে পূর্ণবর্গ হচ্ছে, আমরা জানি 4 এর বর্গ হচ্ছে 16, এটা এই রেঞ্জে নাই। তাহলে 5 এর বর্গ হচ্ছে 25, পূর্ণবর্গ একটা পেলাম 25। 6 এর বর্গ 36, 7 হচ্ছে 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81, যারা হিসেবের বাইরে গেছে। তাহলে পূর্ণবর্গ হচ্ছে 4টা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4/51। এবার দেখতে হবে এর মধ্যে এমন সংখ্যা আছে কিনা যেটা 5 এর গুণিতক পূর্ণবর্গ। দেখো 25, এটা 5 এর গুণিতকও ছিল আবার পূর্ণবর্গ। তাহলে যেহেতু কমন আছে এটা আমরা মাইনাস করে দিব 51। এটা হচ্ছে আমাদের হিসাব। এরপর আসো পূর্ণবর্গ বা পূর্ণ ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে সেক্ষেত্রে পূর্ণবর্গ হচ্ছে আমাদের 4টা, আমরা লিখবো 4/51 প্লাস পূর্ণ ঘন। তাহলে 3 এর গণ হচ্ছে 27, 4 এর গণ হচ্ছে 64। তাহলে পূর্ণ ঘন পাচ্ছি আমরা 2টা। তাহলে পূর্ণ ঘন হচ্ছে 2/51। এর মধ্যে পূর্ণবর্গ এবং পূর্ণ ঘনের মধ্যে মিল আছে 64। তাহলে যেহেতু একটা মিল আছে এটা মাইনাস হয়ে যাবে 1/51। আশা করি তোমরা এই সিকোয়েন্সটা মেনটেন করে সংখ্যা রিলেটেড যে কোনো অঙ্ক করতে পারবা। এই জন্য মৌলিক সংখ্যা কিভাবে কাউন্ট করে এটা একটু মেমোরাইজ করে রাখবা। আশা করি এ ধরনের অঙ্কে আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।